গল্পপ্রিয় বন্ধুরা, কুপিবাতির গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। গত কয়েক শতকে বলা হাজারো গল্পের সমাহার থাকবে কুপিবাতির গল্পে। কখনো হাসির, কখনো কান্নার, কখনো ফেলুদার গভীরতম রহস্যের কিংবা জুল ভার্নের অলৌকিক পৃথিবী, কখনো বা হুমায়ুন আহমেদের হিমুর পরাবাস্তব পৃথিবী। এই কন্টেন্টের ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গ করবেন না, আর অবশ্যই পাইরেসিকে কোনোভাবেই উৎসাহিত করবেন না। তাহলে আজকের কুপিবাতির গল্প পাঠ শুরু করি, চলুন। কুপিবাতির গল্পের প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প পরিতোষ সেনের ছোট গল্প সংকলন জিন্দাবাহার থেকে দর্জি হাফিজ মিয়া। ঢাকা শহরে আমাদের বাড়ি ছিল মুসলমান প্রধান পাড়ায়। তাদের সঙ্গে আমাদের রেশিও ছিল 3:1। 2-4 ঘর পেশাদারি মধ্যবিত্ত মুসলমান পরিবার ছাড়া এ সম্প্রদায়ের বাকি সবাই নানা রকম স্বল্প আয়ের ছোটোখাটো দোকানদার ছিল। প্রায় অর্ধ শতাব্দী হতে চলল তাদের দেখিনি। তবুও তাদের কথা বাদ দিয়ে আজও কেন জানি ঢাকার কথা ভাবতে পারি না। শৈশব এবং কৈশোরের স্মৃতিপটের অর্ধেকের বেশিরভাগটা জুড়েই আছে এরা। চারিত্রিক বৈশিষ্ট্যে এবং বৈচিত্র্যে এরা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। চেহারাও ছিল তেমনি মজাদার, একেবারে সুকুমার রায়ের ছড়া এবং গল্পের উপযুক্ত সব নায়ক। খিটখিটে মেজাজের দর্জি হাফিজ মিয়া, নিশুতি রাতের ডাকাতের মতো দেখতে পনির, আখরোট, বাদাম, পেস্তার দোকানদার জব্বার মিয়া, দিবারাত্র মদের নেশায় মশগুল ঘোড়াগাড়ির আস্তাবলের মালিক মির্জা সাহেব, কুচকুচে কালো বিশালাকার এবং লোমশ হাতুড়ের ডেন্টিস্ট আক্তার মিয়া, বিরাট পাকা তরমুজের মতো ভুরিওয়ালা ফল বিক্রেতা আসগর মিয়া, সদ্য মাজা রোদে রাখা পেতলের ডেকচির মতো চকচকে টাকওয়ালা তামাক বিক্রেতা কালু মিয়া, সরু গোফওয়ালা রেস্টুরেন্ট মালিক করিম খানসামা, আর ছিল ওস্তাদ বাজিকর ঝুলুর মিয়া। কচ্ছপের মতো তাকে আস্তে আস্তে পা এক গজ ফাঁক করে হাঁটতে দেখে মনে হতো যে সে যেন নিজেকে হ্যাচড়াতে হ্যাচড়াতে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে 10 হাতের মধ্যেই হাফিজ মিয়ার দর্জির দোকান। আসন করে অত্যন্ত মনোযোগ দিয়ে কাঁচি হাতে যখন কোটের ছাড় দিতে বসত মিয়া, তখন দেখে মনে হতো ঠিক যেন দীর্ঘদিন অনশনরত ধ্যানমগ্ন অস্থিচর্মসার স্লেট পাথরে খোদিত গান্ধার শৈলীর অবিকল বুদ্ধমূর্তি। বুকের পাঁজরের খাঁচাটা যেন তার 3টা পেরেকের মতো সরু শরীরটা থেকে ঠিকরে বেরিয়ে আসছে। খাঁচার তলায় পেটের গর্তটি যেন অবিকল একটি 2.5 সেরি দইয়ের খালি ভার। শুধু উষ্ণিসের পরিবর্তে পচা পাটের রঙের কদম ছাট চুল, আর ওই রঙের আবছা যে গোপজোড়া ছিল, পরিচিত নানা রকম মুসলমানি গোফের আকারের সঙ্গে তার কোনো রকম মিলই ছিল না। বলা বাহুল্য, ভগবান বুদ্ধের সঙ্গে তার মিল এখানেই শেষ। পেটের যাবতীয় রোগে ভুগে ভুগে তার এমনই দশা হয়েছিল যে যাই খায় না কেন তার লিভার ঘোরতর বিদ্রোহ ঘোষণা করত। তবুও পিচগোলা জলের মতো দেখতে ভীষণ করা চা আর আবির জলের মতো লাল তেল লঙ্কার রগরগে ঝোলওয়ালা কালেজা কা সালন, মানে কিনা কলিজার তরকারি, ঘি চকচকে পরোটার সঙ্গে না খেতে পেলে তার মেজাজ তক্ষুনি সপ্তমে চলে যেত। এরকম সময়ে আমরা অনেক দূর থেকে তার আওয়াজ শুনেই বুঝতে পারতাম এই গোলমাল কিসের। পেটের রোগের সঙ্গে ক্রনিক সর্দি কাশি থাকার দরুন তার গলা দিয়ে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আওয়াজ বেরোতো। সকালবেলার গুরুগম্ভীর খরাজের ভাঙা স্বর রোদের উত্তাপ বারবার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ হয়ে ওঠে। দিনের আলোর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও সন্ধ্যের দিকে সে স্বর যদিও বা কিঞ্চিত নামতো, মাঝে মাঝে কারণ বিশেষে বেশ তীব্র হয়ে উঠতে এতটুকু দেরি হতো না। আর রেগে গেলে তো কথাই নেই। স্বরগ্রামের প্রত্যেকটি স্বরই তার গলা দিয়ে এমন জোরালো হয়ে বেরোতো, হঠাৎ শুনলে মনে হয় যেন তখনকার দিনের চ্যাম্পিয়ন কুস্তিগির কিঙ্কর সিং আর ততই বিখ্যাত বাঘ লড়াকু শ্যামাকান্ত এই উভয় মিলে ঝগড়া করছে। আমরা তার নাম দিয়েছিলাম পাপড়তর পালোয়ান, অর্থাৎ তার গায়ে এত তাগদ যে অনায়াসেই সে একটি পাঁপড় ভেঙে গুড়িয়ে ফেলতে পারে।
মিয়ার খাবার আসতো ইসলামপুর কিংবা বাবুবাজারের এক এক দিন এক এক রকম দোকান থেকে। 12-13 বছরের অত্যন্ত গরিব একটি ছেলে, যেমনই নিকশ কালো তার গায়ের রং, তেমনই মানানসই ছিল তার নাম। মাথায় তেল মালিশ, গা টেপা থেকে পান বিড়ি আনা, এমন ফি নিত্য নতুন কাজ কারবার সারবার সময় জলে ভরে বদনায় গিয়ে দেওয়া ইত্যাদি যাবতীয় ফাইফরমাস খাটত এই কালু নামের ছেলেটাই। এক ধরনের বিহারি উর্দু এবং কুট্টি ভাষার এক আজব সংমিশ্রণে এদের মধ্যে কথাবার্তা চলত। হুকুম দেওয়া এবং সে হুকুম যথার্থ তামিল হওয়ার ব্যাপারে মিয়ার ভাবখানা ছিল দিল্লির বাদশাহের মতো। হাজার হোক, ঢাকার নবাব বাড়ি তো কয়েক গজের মধ্যেই ছিল। তাছাড়া খোদ নবাব সাহেবের না হলেও ডজন ডজন ভাঞ্জা ভাতিজার জামা কাপড় তো সেই তৈরি করে দিত। তাই একটু একটু নবাবি চাল হলোই বা, তাতে দোষের কি? সেদিন কাল্লু এসে খবর দিত, আজ কালা জায়গা সালান খতম হো গাইস। সেদিন মিয়ার মেজাজের কোনো ঠিক ঠিকানা থাকতো না, যেন পৃথিবীর সব খাবারের ভাণ্ডার নিঃশেষ হয়ে গিয়েছে। মিয়া তাহলে খাবে কি? কালু তাকে যতই বোঝাবার চেষ্টা করে, সালুন নেই হ্যাঁ তো ক্যা হুই, বিরিয়ানি হ্যায়, শিক কাবাব হ্যায়, শামি কাবাব হ্যায়, চাপ হ্যায়, মাটন চাপ হ্যায়, কাটলেট হ্যায়, মাটন কারি হ্যায়, কিমা হ্যায়। কে শোনে? এসব মিয়ার একটাও পছন্দ নয়। তার কালেজা কা সালান চাই। কাল্লুকে হাত পাখার ডাটা দেখিয়ে বলে, নাহি তো তেরা পিঠ কা চামড়া উধার দেগা। ভয়ে কাল্লু ক্যারার মতো কুকড়ে যায়। উপায় নেই, ওই সালন তাকে যেমন করে হোক জোগাড় করতেই হবে। প্রয়োজন হলে রাত বেরাতে বাড়ি গিয়ে তার মাকে দিয়েই বানিয়ে আনতে হবে, তা না হলে তার আর রক্ষে নেই। যাই হোক, বেশিরভাগ দিনই কাল্লু তার মনিবের এই প্রিয় খাদ্যটি এই পাড়া উপাড়া ঘুরে কোথাও না কোথাও থেকে ঠিক এনে হাজির করত। এরকম সময় মিয়ার ঠোঁটের কোণে একটি অস্পষ্ট হাসির রেখা মুহূর্তের জন্য দেখা দিয়েই আবার মিলিয়ে যায়, যাতে কালুর চোখে তা ধরা না পড়ে। পাছে যদি কাল্লুর সেবায় কোনো রকম ঘাটতি দেখা দেয়। কদাচিৎ যেদিন সে এই বিশেষ খাবারটি হাজির করতে পারত না, সেদিন সত্যি সত্যি তার পিঠের চামড়ার দফা রফা হতো। ওই দৃশ্য দেখে মিয়ার উপর আমার রাগের সীমা থাকতো না। মানুষ কি এমন জানোয়ার হতে পারে যে তার বুদ্ধি বিবেচনা এইভাবে সব লোপ পায়? এই বুড়ো বয়সেও লোকটার সংযমের কোনো বালাই নেই কেন? মিয়ার দপ করে জ্বলে ওঠা আগুনের মতোই মেজাজ এবং নবাবী চালের পেছনে ছিল একদিকে তার অসুস্থতা, স্ত্রী বিয়োগ এবং নিঃসঙ্গতা বোধ, অন্যদিকে ছিল কারিগরিতে তার অসাধারণ মুন্সিয়ানা আর তেমনি গর্ব। অতি উঁচু দরের কারিগরি শুধু দর্জিগিরিতেই সীমাবদ্ধ ছিল না। পায়রা ওড়ানো এবং বিভিন্ন জাতের গেরোবাজের বীজ মিশিয়ে উঁচু জাতের পায়রার বংশ তৈরি করতে সে ছিল ততোধিক পারদর্শী। সে কথায় পরে আসছি। নবাবী আমলে ওস্তাদ খেতাবটি হয়তো এমন লোকের জন্যই রাখা থাকত। একদিন বিকালে দোতলার রাস্তার ধারের বারান্দায় দাঁড়িয়ে আছি। এমন সময় ত্রিপলের হুড দেওয়া একটি ফোর্ড গাড়ি এসে হাফিজ মিয়ার দোকানের সামনে দাঁড়ানো। সেকালে সারাদিনে বড়জোর একখানা কি দুখানা মোটর গাড়ি আমাদের জিন্দাবাহার গলি দিয়ে যাতায়াত করত। হুডের তলার শহরকে দেখার জন্য আমি বিশেষ কৌতূহলী। হাফিজ মিয়া শুয়েছিল। আসসালামু আলাইকুম বলে ধরফর করে উঠে বসল। কয়েক সেকেন্ডের মধ্যে টকটকে লাল তুর্কি টুপি মাথায়, বিশুদ্ধ গাওয়া ঘি রঙের রেশমে আচকান পরা গৌরকান্তি একটি যুবক এক টুকরো পশমি কাপড় হাতে গাড়িটা থেকে নামলেন। হালকা বাদামি রঙের দাড়িগোফ থাকা সত্ত্বেও যুবকের মুখাবয়ব কিঞ্চিত মেয়েলি। দর্জিকে কাপড়টা এগিয়ে দিয়ে বললেন, আমারা কোট বনা দিজিয়েগা। গোলযোগের সঙ্গে বুকে শ্লেষার আধিক্য মিয়াকে মাঝে মাঝে ভীষণ কাবু করে ফেলত। গভীর রাত্রিতে খ্যাকর খ্যাকর কাকশির আওয়াজে প্রায় আমার ঘুম ভেঙে যেত। এদিনও তার তবিয়ত এবং মেজাজ বিশেষ একটা ভালো ছিল না। সকালবেলা থেকে কালুর উপরে তার জুলুমের রকম দেখেই তা বুঝতে পেরেছিলাম। মিয়া খুব সরু গলায় এবং তমিজের সঙ্গে উত্তর দিয়ে বলল,
मेहरबानी करके कापड़ छोड़ जाइए और 3 रोज बाद आके ट्रायल दे जाइएगा। শুনে নবাবজাদার মাথার লাল তুর্কি টুপিটা পরে যায় আর কি। বললেন, लेकिन लेकिन आप तो हमारा माफ ही नहीं लिया, ट्रायल कैसे होगा? মিয়া আগের মতোই চাপা সুরে যা বলল তার অর্থ, আপনি 3 দিন পরে আসুন তো, তারপর দেখা যাবে। নবাবজাদা কয়েক মুহূর্ত হতবুদ্ধি হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। হয়তো ভাবছিলেন মিয়া কি নিছক ইয়ার্কি করছে। তারপর কিছু না বলেই গাড়িতে ঢুকে পড়লেন। দর্জির আওয়াজ ক্ষীণ হলেও প্রচণ্ড আত্মপ্রত্যয়, দীর্ঘ জীবনের কারিগরি অভিজ্ঞতা আর জ্ঞানের যোগফল যেন। তবু মিয়ার কথা বলার ঢংঢাং থেকে মনে হলো ওর তবিয়ত তেমন বহাল নেই বলে নবাবজাদাকে তাড়াতাড়ি বিদায় দিতে চাইছে। পরের দিন ভোরে উঠেই হাফিজ মিয়া কোটের কাপড় মেঝেতে পেতে ওস্তাদ চিত্রকরের মতো চ্যাপ্টা নীল চক দিয়ে কোথাও সরল কোথাও বক্র অতি মার্জিত সব রেখা টানছে। মাঝে মাঝে চোখ বুজে গভীরভাবে কি যেন চিন্তা করছে। নবাবজাদার শরীরের গঠন এবং আকৃতি অনুমান করার চেষ্টা করেছিল কি? তপসে মাছের মতো সরু লম্বা আঙ্গুলগুলো এবং নীল চক ধরবার এবং তা দিয়ে টানটুন দেবার কায়দা দেখে আমার মতো অপরিণত বয়সের বালকের চোখেও তাক লেগে যাচ্ছিল। আবার কয়েক মিনিট পরপরই উঠে দাঁড়িয়ে এক চোখ বুঝে দেখছিল চকের দাগগুলো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক আয়তনে পড়ছে কিনা। আমি অবাক হয়ে দেখছি আর ভাবছি, মিয়া দর্জি না আর্টিস্ট? তারপর অতি সন্তর্পণে নীল দাগগুলোর উপর দিয়ে কেচি চালালো। আমি তার দুঃসাহস দেখে হতভম্ব। যদি ভুল চুপ করে বসে, যদি আস্তিন ছোট হয়ে যায়, যদি পিঠের উপরে কোচ পড়ে, এবং এর ফলাফল কি হতে পারে এ কথা ভেবে আমার মনে নানা রকম আশঙ্কা ঘোরাফেরা করতে আরম্ভ করলো। বিলকুল কোনো মাপ না নিয়ে লোকটা কোট বানিয়ে দেবে এবং সেটা নবাবজাদার মতো বিশিষ্ট একজন গ্রাহক বিনা প্রতিবাদে মজুরি দিয়ে গ্রহণ করবে। প্রত্যেক জুম্মাবারে মোল্লা ডেকে দোকানে মিলাদ শরীফ করে মিয়া কি কোনো তুকতাক হাসিল করেছে নাকি? না, নেহাত পাগলামি করছে। 3 দিন পরে মিয়ার কাণ্ড দেখার কৌতূহলে আমি দুপুরবেলা থেকেই বারান্দায় দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটায় অহেতুক একটা দুশ্চিন্তা আনাগোনা করছে, যেন আমারই আজ অগ্নি পরীক্ষা হবে যদি সত্যিই কোটটা নবাবজাদার গায়ে ফিট না করে। কিন্তু মিয়া নীল আর খয়েরি রঙের লুঙ্গি আর একটা ময়লা গোলাপি রঙের গেঞ্জি পরে নিশ্চিন্ত মনে দরজায় হেলান দিয়ে বসে একটি লোকের সঙ্গে পায়রার জাত নিয়ে অবদ্ধ খুঁটিনাটি আলাপ আলোচনায় মশগুল। এরকম সময় নবাবজাদা কেন, দুনিয়ার অন্য সব কিছুর কথাই সে ভুলে যায়। নির্দিষ্ট সময়ে ফোর্ড গাড়ি এসে হাজির। আমার উত্তেজনার সীমা নেই। মিয়া নবাবজাদাকে সম্ভাষণ জানিয়ে আলমারি থেকে হ্যাঙ্গারে ঝোলানো কোটটি আনবার জন্য উঠে দাঁড়ালো। বিশেষ কোনো ব্যস্ততা নেই। নবাবজাদার ভ্রু ঈষৎ কুচকানো, চোখ মুখে সন্দেহের ছাপ সুস্পষ্ট। আয়নার মুখোমুখি তাকে দাঁড় করিয়ে আহলত করে কোটটি পরিয়ে দিল। এক অলৌকিক ব্যাপার, প্রায় প্রায় নিখুঁত কাটিং অ্যান্ড ফিটিং। কাঁধের পুট আস্তিন সব ঠিক, শুধু পিঠে একটু ভাঁজ পড়েছে। দেখে নবাবজাদার চোখ ছানা ভরা। মুখ হাঁ করে নির্বাক হয়ে আয়নার সামনে জমে গেলেন। আমিও যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছি। ওস্তাদ হাফিজ মিয়া নীল চকটা দিয়ে কোটের উপরে বীজগণিতের সংকেতের মতো 2-4টি ছোট ছোট হালকা দাগ বসিয়ে সেসব জায়গায় আলপিন গেঁথে দিল। ছেলেকে আদেশ করলো কি করতে হবে। নবাবজাদার মুখে কে যেন কুলু পেটে দিয়েছে। গাড়ির দরজা খুলে ঢুকতে যাবেন আর কি, ঠিক সেই সময় একটু থেমে ওস্তাদ দর্জির দিকে মুখ ঘোরালেন। ঠোঁটের ডান কোণ থেকে সেকেন্ডেই ছোট্ট একটি হাসি ধরে রেখে তিনি বলে উঠলেন, কামাল কামাল, গজব কি বাত হ্যায়। ঘন্টা 2 পরে সুন্দর ভাজে কোটটি ভালো করে ইস্ত্রি করে সেটিকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে ছেলের মারফত নবাব বাড়ি পাঠিয়ে দিলেন। কি অসাধারণ কারিগর এই নিরক্ষর লোকটির বিশেষজ্ঞ সুলভ বিদ্যা এবং দক্ষতা দেখে আমিও নবাবজাদার মতো বিস্ময়ে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। যদিও দর্জিগিরি হাফিজ মিয়ার মুখ্য পেশা ছিল, আসলে তার প্রাণ মন পড়ে থাকতো তার দোকানের ছাদে রাখা গেরোবাজ পায়রাগুলোর উপর।
আফিমের নেশার মতোই পায়রা ওড়ানোর নেশা তাকে পেয়ে বসেছিল। ভোরে কাক ডাকার সঙ্গে সঙ্গেই মিয়া ছাদে উঠে আসে। এই সময় তার সমস্ত অসুস্থতা, অবসাদ, জড়তা তার কাছ থেকে ছুটি নিয়ে অনেক দূরে চলে যায়। আগের দিন সন্ধ্যাবেলায় চাটাইয়ের উপরে শোয়া নিস্তেজ বিশীর্ণ লোকটির সঙ্গে সকালবেলার এই লোকটির কোনোই মিল নেই। উত্তেজনা মিশ্রিত এক প্রবল কর্মচাঞ্চল্য ভূতের মতো তার ঘাড়ে চেপে বসে। তাকে দেখা মাত্রই পায়রাগুলো যেন খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চায়। সে কি আনন্দ, সে কি ঠেলাঠেলি, যেন অনেক দিন পরে সন্তানেরা তাদের বাপ মাকে ফিরে পেয়েছে। মুঠো মুঠো ধান ছড়িয়ে দিয়ে যেই না খাঁচার দরজা খুলে দেওয়া বাঁধ ভাঙা নদীর জলের মতো পায়রার দল দানার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শেষ কটি দানা তার হাতে চড়ে না খেতে পেলে যেন তাদের খাওয়াই শেষ হতো না। মনিব যেমন তার পোষা কুকুরের গায়ে হাত বুলিয়ে দেয়, মিয়াও ঠিক তেমনি করে তাদের আদর করে। আহ, কি মর্মস্পর্শী সে দৃশ্য! এই পাখিগুলির প্রতি তার মমতার কোনো ঠিক ঠিকানা ছিল না। দানা খাওয়া সারা হলেই নিশানের মতো লাল এক টুকরো কাপড় ডগায় বাঁধা একটা মুলিবাসের সাহায্যে পায়রাগুলোকে তাড়িয়ে আকাশে সে উড়িয়ে দেয়। পক্ষী জগতে এমন কিছু কি আর আছে যার ডানাতে লাগাম লাগানো থাকে ঘোড়ার মতো, যে ডানার প্রত্যেকটি পালক বিদ্যুতে ভরপুর এবং বিদ্যুতের মতোই তড়িৎ যার গতি, যার প্রত্যেকটি রোমে চাঞ্চল্য আর উত্তেজনায় ভরা। এই পাখিগুলো প্রথমে ঊর্ধ্বমুখী হয়ে সোজা লাইন কেটে হাউইবাজির মতো শূন্যে ওঠে, পর মুহূর্তে তেমনি সোজা লাইনে নিচের দিকে গোত্তা মারে, সাই সাই করে দিক বিদিক ছুটে যায়, আবার ফিরে আসে। মিয়া এক হাতে মুলিবাসটি উঁচিয়ে ঘোরাতে থাকে, অন্য হাতে সারাশির মতো নিচের ঠোঁট চেপে ধরে, সরু মোটা ছোট বড় শীষ দিতে থাকে। আকাশে বাতাসে এক সাংঘাতিক উত্তেজনা, এক সাংঘাতিক কর্মচাঞ্চল্য। তারপরেই অপরূপ মনোরম এক দৃশ্য। 40-50টি খানদানি গেরোবাজ পায়রা যখন একই সঙ্গে একই ছন্দে চক্রাকারে ডিগবাজির পর ডিগবাজি খেতে থাকে, তখন মনে হয় যেন আকাশে পাখিদের ব্যালেন নৃত্য দেখছি। তাদের ডানায় আর বুকে উষার গোলাপি আলোর ছোঁয়ায় মনে হতো যেন হাওয়াইবাজি থেকে সারি সারি গোলাপ ফুটে বেরোচ্ছে। আহ, সে কি বাহার, কি অপূর্ব! এ দৃশ্য দেখে আমার মনটা উড়ি উড়ি করে। এক অদমনীয় চঞ্চলতা আমাকে অস্থির করে তোলে। ক্রমাগত ডানা ঝাপটা দিয়ে উঠে মহাকাশে মিলিয়ে যায় কবুতরগুলো। নিছক উড়ে বেড়াবার, একরকম নির্ভেজাল আনন্দ পাওয়ার পক্ষী জগতে পায়রার জুড়ি বোধ হয় আর তেমন নেই। ডানায় ভর করে প্রহরের পর প্রহর শূন্যে ভেসে বেড়াতে চিল শকুনদেরও তুলনা নেই। কিন্তু সেই ডানায় না আছে ঝাপটা, না আছে উচ্ছলতা। তবু ঝড়ো হাওয়ার ডাগায় ঘন কালো মেঘের বাহনে গা এলিয়ে দিয়ে দূর থেকে বৃত্তাকারে যখন এই পাখিরা ঘুরে ঘুরে ভেসে আসে, সে দৃশ্য যে কি আনন্দের! দেখতে যেমনই চমৎকার, চোখেও তেমনি আরামদায়ক। শরীরের আট ও মাংসপেশিগুলো শিথিল হয়ে আসে, মন আপনা আপনি এলিয়ে পড়ে। নাগরিক জীবনের নানা চাপে প্রসারিত মন সাময়িক মুক্তি পায়। গগন ঠাকুর তো তাই চীনে কালিতে ওই দৃশ্যের খাসা কয়েকটি ছবি এঁকেছিলেন। অন্যান্য পায়রা পাগল লোকদের মতো পায়রা নিয়ে বাজি খেলায় হাফিজ মিয়ার বিন্দু মাত্র উৎসাহ ছিল না। এ বিষয়ে তার বেশ একটু নাকুচু ভাব ছিল। তার কাছে এটি অতি নিকৃষ্ট ধরনের খেলা। এই পাখিদের প্রথমে শৃঙ্খলাবদ্ধভাবে উঠতে শেখানো এবং পরে তাদের বিশেষ ধরনের ট্রেনিং দেওয়ায় মিয়ার পদ্ধতি ছিল সম্পূর্ণ সামরিক। মিয়াও ঠিক যেন আনকোরা জওয়ানদের ট্রেনার, এক কথায় সার্জেন্ট মেজর। তা সত্ত্বেও পায়রা উড়ানোকে সে একটি চারুকলার স্তরে তুলে ধরেছিল। এই সত্যটি ঢাকা শহরে তার সমস্ত প্রতিদ্বন্দ্বীরা হিংসাবশত সামনাসামনি প্রকাশ না করলেও মনে মনে এক বাক্যে স্বীকার করে নিয়েছিল। মিয়ার পায়রাদের মধ্যে মনুষ্য জগতের ক্যাসানোভার মতো অনেকগুলো মরদ লুটেরা পায়রা ছিল। অন্য পায়রার দলে ঢুকে তার থেকে বাছাই করা মাদি পায়রাগুলোকে ভাগিয়ে আনতে তাদের কেরামতি দেখে আমার বিস্ময়ের সীমা ছিল না। এ বিশেষ পায়রাগুলোকে মিয়া তৈরি করত নানা জাতের খানদানি পায়রার সংমিশ্রণে, যেমন বেনারসি কাগজের সঙ্গে বাংলার কাগজি, সাবডুমের সঙ্গে নাসরা, প্লেনের সঙ্গে অপরিচিতা প্লেন,
সব চিনি আর সঙ্গে কাগজি ইত্যাদি। মিয়ার মতে নাসরার নজর নাকি সবচেয়ে তীক্ষ্ণ এবং বাজি দেখাতে এর নাকি জুড়ি নেই। এক নাগারে দীর্ঘকাল ব্যাপী আকাশে উড়ে বেড়াতে প্লেন পায়রা নাকি তুলনাহীন। এ বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষায় প্রাপ্ত বিশেষজ্ঞ সুলভ জ্ঞানে ছিটে ফোটা পাবার লোভে অনেকেই তার কাছে আনাগোনা করত। নির্ভেজাল খোসামত থেকে তার পা ছোঁয়া পর্যন্ত কিছুই বাদ যেত না। কিন্তু এই জ্ঞানের এবং দক্ষতার মালিকানা যে শুধু তারই। আচ্ছা, দেখা যাবে এখন, আজ শরীরটা তেমন জুচ্ছই মনে হচ্ছে না, আর একদিন হবে। এইভাবে টাল বাহানা করে দর্জি হাফিজ মিয়া তাদের বিদায় দিত। এই ব্যাপারে তার ভাবখানা ছিল বাঘা বাঘা মুসলমান গাইয়ে বাজিয়েদের মতো। শুনেছি ওস্তাদ ফৈয়াজ খাঁ সাহেব এভাবে তার গুণমুগ্ধদের অনুরোধ খারিজ করে দিতেন। নেশা, তা আফিম, গাঁজা কিংবা ভাঙেরই হোক আর পায়রা ওড়ানোরই হোক, সঙ্গে না জড়াতে পারলে তা তো তেমন জমে না। সারা সকাল পায়রা ওড়ানো আর বাকি দিন পেশাদারি কর্মব্যস্ততার আড়ালে তার জীবন ছিল নিতান্তই নিঃসঙ্গ। কিছুকাল আগেই তার স্ত্রীর বিয়োগ হয়েছিল। পরিবার বলতে শুধু একটিমাত্র ছেলে। এই ছেলে দর্জিগিরিতে তার সঙ্গে সামিল থাকলেও পায়রার ব্যাপারে তার বিশেষ উৎসাহ ছিল না। তাছাড়া সন্ধে হলেই তার সমবয়সীদের আড্ডায় সে চলে যেত। এ সময় থেকে সারা রাত মিয়ার কাছে এক অনন্ত কাল। শরীরের যাবতীয় অভিযোগও তখনই মাথাচাড়া দিয়ে উঠত এবং এ সময় থেকেই কাল্লুর অবিরাম সেবা তার পক্ষে অত্যন্ত জরুরি হয়ে উঠত। পাজর বের করা কঠিন আস্তরণের তলায় অন্যান্য 5টি স্বাভাবিক লোকের মতো তার মনেও নানা কথা নানাভাবে জমে ওঠে। নিকট কাউকে সে কথা বলতে পেরে হালকা বোধ করা খাওয়া পড়ার মতোই এটাও তো প্রত্যেক মানুষের নিতান্তই প্রাথমিক প্রয়োজন। যাই হোক, নেশাখোরের সঙ্গী যদি তার বিশ্বস্ত আর গুণমুগ্ধ হয় তাহলে তো কথাই নেই। আমার অগ্রজের মধ্যে এ দুয়ের সংমিশ্রণ পেয়ে মিয়া জুনিয়র পার্টনার হিসেবে তাকে সানন্দে দলে টেনে নিল। নিজের ছেলের মতো আমার ভাইকেও একই স্নেহের চোখে দেখত। স্বভাবতই মিয়ার সুখ দুঃখের কাহিনীর তার নিজেরই হোক আর তার পোষা পায়রাদেরই হোক, একমাত্র অংশীদার সেই হলো। এক একদিন রাত 11টা পর্যন্ত এই আদান প্রদান চলত। এই নেশা যে কি সাংঘাতিক রকম ছোঁয়াচে হতে পারে তার প্রমাণ পেতে বেশি দেরি হলো না। অল্প কদিনের মধ্যে আমিও যে কখন বেমালুম এদের দলে ঢুকে পড়েছিলাম টেরও পাইনি। ঠাকুরদার আমল থেকেই আমাদের বাড়িতে কিছু সাধারণ গোলা পায়রা ছিল। মিয়ার পরিচালনায় পায়রা ওড়ানোয়, পায়রার অভিজাত বংশ তৈরি করার অসাধারণ উত্তেজনায় আমরা দুই ভাই মেতে উঠলাম। আমাদের খাওয়া দাওয়া খেলাধুলো শিখেই উঠল। এই নেশা যে মানুষকে কিভাবে অভিভূত করে ফেলে, যারা একবারের খপ্পরে পড়েছেন শুধু তারাই জানেন। যাই হোক, আমার ক্ষেত্রে এই নেশার মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি, কারণ আমি তার পরিবর্তে আরও ভয়ানক আর এক নেশার কবলে পড়লাম। সে কথা অন্য কোথাও বলবো। একদিন বিকেলে আমরা দু ভাই স্কুল থেকে ফেরবার সঙ্গে সঙ্গেই মিয়া আমাদের জানালো যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরের শেষ প্রান্ত পর্যন্ত পায়রার এক রেস হবে। প্রায় 25-30 ঝাঁক পায়রা এই প্রতিযোগিতায় নামানো হবে এবং এই রেসের কক্ষপথ নাকি আমাদের পাড়ার উপর দিয়ে। মিয়ার প্ল্যান হচ্ছে যে যেমন করেই হোক এইসব দল থেকে বাছাই করা পায়রাদের ভাগিয়ে আনতে হবে। এই ফোন দিতে মিয়া যেমনই উত্তেজিত তেমনি দৃঢ় সংকল্প। আমরা দু ভাই যেন তাকে যোগান দিতে প্রস্তুত থাকি। এই উত্তেজনার জ্বরে আমাদেরকেও এমনভাবে স্পর্শ করলো সব কিছু যে সারা রাত ঘুমিয়ে এলো না। পরদিন সকালে কাক ডাকার আগেই ছাদে উঠে এলাম। মিয়া অবশ্যই তার আগেই উঠে এসে দানা জল ইত্যাদির সমস্ত কিছুর ব্যবস্থাপনায় ব্যস্ত। ছেলেকে মোতায়েন করেছে সংলগ্ন বাড়ির তেতলার ছাদে, আর কাল্লুকে পাঠিয়েছে আমাদের পাড়ার মসজিদের আজান দেবার গম্বুজে। আমাদের নির্দেশ দেওয়া হলো পূবের আকাশের দিকে দৃষ্টি রাখতে, কারণ পায়রার দল পূব থেকে পশ্চিমের দিকেই যাবে। আমাদের জোড়া জোড়া চোখ দূরবীনের মতো সেই আকাশকে তন্ন তন্ন করে যেন ঈদের চাঁদ খুঁজছে। ফিনফিনে মসলিনের চাদরের মতো হালকা কুয়াশায় ঢাকা গোটা শহর।
উপরে শীতের প্রভাতের মোলায়েম সোনালি আলোয় সারা আসমান সদ্য তৈরি পেতলের চাদরের মতোই ঝকঝক করছে। দু চারটে কাক আর শালিকের ছোট্ট ছোট্ট কালো বিন্দু ছাড়া এই আসমান যেন ছবি আঁকার আগে চিত্রকরের নিষ্কলঙ্ক ক্যানভাস। হঠাৎ মসজিদের মিনারের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসায় আমাদের কান তৎক্ষণাৎ খাড়া হয়ে উঠল। কাল্লু চিৎকার করে বলছে, আরোহিস আরোহিস। আমাদের চোখ বিস্ফোরিত। নবাব বাড়ির সদর প্রবেশ পথের গম্বুজ, বাড়িঘর, জগন্নাথ কলেজ ইত্যাদির উপর দিয়ে আমাদের দৃষ্টি ছোটে পূবের দিগন্তে। পায়রা তো দূরের কথা, একটা চড়ুই ফিঙেও চোখে পড়ছে না। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই দেখি একটা আবছা ধোঁয়া আকাশের দিকে কেঁপে কেঁপে উঠছে। হয়তো নারায়ণগঞ্জের পাটকলের ধোঁয়া হবে, কে জানে। তাছাড়া এই সাত সকালে কত উনুনের ধোঁয়াই তো এরকম আকাশে উঠে মিলিয়ে যায়। যাই হোক, মৃত বিশীর্ণের উপর শকুনের চোখের মতোই আমাদের জোড়া জোড়া চোখও সেই ধোঁয়ার উপর দৃঢ় সংবদ্ধ। কিন্তু এই ধোঁয়া যে ক্রমশই গাঢ় হয়ে ভাদ্রের এক টুকরো কালো মেঘের মতোই এগিয়ে আসছে। হঠাৎ দেখি মিয়া ভীষণ তৎপর হয়ে উঠল। পায়রার খাঁচার দরজাগুলো পরপর খুলে দিল। বের হবার সঙ্গে সঙ্গেই লাল নিশানাওয়ালা সেই মুলিবাসটি দিয়ে পায়রাদের তাড়িয়ে আকাশে উড়িয়ে দিল। শুই শুই আওয়াজে শীষ দিতে আরম্ভ করল। আমরাও শীষের ঐক্যতান জুড়ে দিলাম। নিস্তব্ধ নিশ্চল ভোরের আকাশ বাতাস হঠাৎ প্রবল উত্তেজনায়, কর্মচাঞ্চল্য আর উৎকণ্ঠায় ভরে উঠল। সেই কালো মেঘটি দেখতে না দেখতেই খণ্ড খণ্ড হয়ে সারা পূবের দিগন্ত ছেয়ে সাই সাই করে এগিয়ে আসছে। আমরা পরিষ্কার তার আওয়াজ শুনতে পাচ্ছি। মিয়ার পায়রার দল ইতিমধ্যে সম্ভাব্য কক্ষপথে চক্কর কাটতে আরম্ভ করেছে। ঝড়ের সুপুরি গাছের মতো মুলিবাসটি কখনো ডাইনে কখনো বায়ে দ্রুত বেগে সে দোলাতে থাকে। যুদ্ধক্ষেত্রের ফৌজি লোকদের মতোই নিশানের নানা রকম সংকেত করতে থাকে। ইতিমধ্যেই প্রতিযোগী পায়রার দল তড়িৎ বেগে এগুচ্ছে শৃঙ্খলিত গঠনে, যেন শত্রুপক্ষের অ্যারোপ্লেনের দল আসছে। এই দল যেই না আমাদের পাড়ার উপরে আসে, মিয়ার পায়রারা কয়েকটি দলে বিভক্ত হয়ে প্যারা ট্রুপার্সদের মতো ভিন্ন ভিন্ন প্রতিযোগী দলের মধ্যে ঢুকে পড়ল। তাদের লক্ষ্য হলো সবচেয়ে এগিয়ে যাওয়া দলের থেকে পায়রা ভাগিয়ে আনা। মিয়াও ক্ষিপ্ত হয়ে তাদের শীষের মাধ্যমে তার নানা রকম অদৃশ্য সংকেত লিপি পাঠায়। কিছুক্ষণের মধ্যেই তার পায়রার দল অপরিচিত দল থেকে বেশ কয়েকটি পায়রার সঙ্গে করে সাই সাই করে আকাশের উপরের দিকে উঠে গেল, আর উঠতে উঠতে অনন্ত নীলিমায় মিশে গেল। আমরা দুভাই সাংঘাতিক উদ্বিগ্ন। দেখি মিয়া নিশ্চিন্ত মনে ছাদের নিচু পাঁচিলে বসে একটা বিড়ি ধরাচ্ছে, যেন সব কিছু ঠিক আছে। তার এই প্রচণ্ড আত্মপ্রত্যয় দেখে আমরা দুভাই হতভম্ব। বিড়িটা শেষ না হতেই তার থেকে আর একটা বিড়ি ধরালো দর্জি হাফিজ মিয়া। সেটি শেষ হবার আগেই ছুঁড়ে ফেলে দিয়ে অস্বাভাবিক রকম তৎপরতার সঙ্গে গোটা ছাদটাকে ঝাড় দিল। তারপর মুঠো মুঠো ধান ছড়ালো, মাটির গামলাগুলোকে ফাঁক ফাঁক করে রেখে জলে টইটুম্বুর করে দিল। থেকে থেকেই আকাশের দিকে চায়, আবার চোখ নামিয়ে আনে। এরকম কয়েকবার করার পরই মিয়া আমাদের ইশারা করল ছাদ থেকে নেমে যেতে। হঠাৎ বেতারে কোনো বার্তা পেয়েছে যেন। তার ছেলেও সংলগ্ন বাড়ির ছাদ থেকে নেমে গেল। আমরা দৌড়ে দোতলার বারান্দায় এসে হাজির হলাম। দেখি মিয়া তার ছাদের দরজার আড়ালে আত্মগোপন করে আছে। পায়রার দল যে এখন আকাশ থেকে নামছে তা বুঝতে আমাদের কোনো অসুবিধাই হলো না। এইখানেই মিয়ার ট্রেনিংয়ের বৈশিষ্ট্যের কথা বলে রাখি। মহাকাশে উড়ে দলচ্যুত পায়রাগুলো যখন ক্লান্তি, ক্ষুধা এবং তৃষ্ণায় ছটফট করে, তখনই তার মরদ পায়রাগুলো তাদের সঙ্গে করে ছাদে নেমে আসে। অপরিচিত পরিবেশ দেখে নতুন পায়রাগুলি অস্বস্তি বোধ করে, বিপদের আশঙ্কায় পালাবার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মরদ পায়রাগুলো উড়ে গিয়ে তক্ষুনি তাদের ঘিরে ফেলে, ফিরিয়ে নিয়ে আসে। বলা বাহুল্য যে এ ধরনের ডাকাতির জন্য মিয়ার শত্রু সংখ্যা স্বভাবতই দিন দিন বেড়ে উঠছিল। যাই হোক, তার ডাকাত পায়রাদের কার্যক্রমের অবশ্য এখানেই ইতি। বাকি ক্রিয়াকলাপের ভার এইবার মিয়া সম্পূর্ণ নিজের ঘাড়ে তুলে নেয়। এদিকে ক্ষুধার্ত পাখিগুলো হাপুস হুপুস করে দানা গিলছে, পর মুহূর্তেই ঠোঁট দিয়ে চৌ করে জল শুষে নিচ্ছে।
তাদের এই মগ্নতার সুযোগ নিয়ে হুলো বেড়ালের মতো নিঃশব্দ পদক্ষেপে মিয়া খাঁচাগুলোর দরজা বেশি নয়, মাত্র 3-4 ইঞ্চি নাগাদ ফাঁক করে দেয়। তার ভেতরেও প্রচুর ধান আর জল আগে থেকেই রাখা ছিল। ছাদের ধান নিঃশেষ হবার সঙ্গে সঙ্গে ভাগিয়ে আনা পাখি কটিকে দলের মাঝখানে রেখে মিয়ার পায়রারা রীতিমতো তাদের ঠেলতে ঠেলতে নিয়ে যায় খাঁচার ধানের দিকে। কি আশ্চর্য ট্রেনিং, কি তার সূক্ষ্ম কারিগরি! এদিকে খাঁচার ভেতর অসম্ভব ভিড়ে সব কিছু তালগোল পাকিয়ে গেছে। এই তো তাদের বন্দি করবার সুবর্ণ সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হয়ে ওতপাতা বাঘ যেমন শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, তেমনি বিদ্যুৎ বেগে ছুটে এসে মিয়া ক্ষিপ্র হাতে খাঁচার দরজাগুলো নামিয়ে দিল। নাটকীয় ঢঙে নবাবজাদারি মতো আমিও মনে মনে বললাম, কামাল কামাল দর্জি হাফিজ মিয়া, গজব।